আব্বা, ও আব্বা, এবার ঈদে আমরা নতুন জামা কিনবো না? চুপ কর ভিখিরি, তোর সঙ্গে মুখ লাগানোটাই আমার কাল হয়েছে। ছেলে মেয়ে দুটোর মুখে কি আমি একটু হাসি ফোটাতে পারবো না? হবিবপুর নামক একটি গ্রামে বিশাল এক মসজিদ রয়েছে, আর সেই মসজিদের পাশেই রয়েছে গ্রামের সব থেকে ধনী ব্যক্তি শাহজাহান বাবুর বাড়ি। শাহজাহান বাবুর একমাত্র ছেলে রিফাত। অন্যদিকে গ্রামের রাসেল বাবুর বাড়ি। রাসেল বাবু জমিতে চাষবাস করে আর তার সংসার চালান। তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। রাসেল বাবুর মেয়ের নাম রীতা ও ছেলের নাম বিল্টু। রিফাত, রীতা, বিল্টু সবাই আলাদা আলাদা পরিবারের হলেও তারা ছোটবেলা থেকে একই গ্রামে বেড়ে উঠেছে। একদিন, রিফাত, আরে ও রিফাত, কোথায় গেলি রে? হ্যাঁ আব্বা, বলো কি হয়েছে? আজকে তো রোজা করেছিস, বল ইফতারে কি খাবি? আব্বা, তুমি আমার জন্য কিছু ভালো ভালো ফল আর কিছু তেলে ভাজা নিয়ে এসো না। আচ্ছা বেশ, তাই হবে, তবে এখন আমি বাজারে গেলাম। এই বলে শাহজাহান বাবু বাজার করতে গেলেন। অন্যদিকে, বিল্টু, আরে ও বিল্টু। কি হয়েছে আব্বাজান, তুমি আমারে বলো। কেন, বিল্টু কোথায়? দাদা একটু বাইরে খেলা করতে গেছে। আচ্ছা মা, ঠিক আছে, আমি মাঠে গেলাম চাষের কাজে। ফেরার পথে দেখি তোদের ইফতারের জন্য কি নিয়ে আসতে পারি। আজ তো তোরা দুই ভাই বোনই রোজা রেখেছিস। হ্যাঁ আব্বা, তুমিও তো রোজা রেখেছো। ওরে, আমার কথা তোর চিন্তা করতে হবে না। যাই হোক, আমি এখন চললাম। ঠিক আছে আব্বা। তারপর রাসেল বাবু তার জমির দিকে গেলেন চাষের কাজে। তখন প্রায় সন্ধে ঘনিয়ে এসেছে। কি ব্যাপার, নরেন্দ্র বাবুর তো টাকা দিতে আসার কথা ছিল, তিনি এখনো এলেন না। ওনার কাছে প্রায় 500 টাকা পাই। ভেবেছিলাম আজকে ওই টাকা দিয়ে ছেলে মেয়ে দুটোর জন্য কিছু ফল নিয়ে যাব, মনে হচ্ছে তার হলো না। রাসেল বাড়ি ফিরে যেতে থাকলো। বাড়ি ফিরে যাওয়ার পথে হন্তদন্ত হয়ে শাহজাহান বাবু বাজার করে ফিরছিলেন। ঠিক সেই সময় রাসেলের সঙ্গে শাহজাহান বাবুর ধাক্কা লেগে যায়। হায় আল্লাহ, হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো! এই ভিখারি গায়ে গন্ধ, ঘাম ভর্তি, আর এর সাথে কিনা আমার গায়ের সংঘর্ষ হলো। ছি 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 ছি, এই ফলগুলো আমার ছেলেটা ইফতারে খাবে, এখন তো দেখছি পুরোটা সবই নষ্ট হয়ে গেল। শাহজাহান বাবু, এ আপনি কি বলছেন? আমি মাঠ থেকে ফিরছি বলে আমার গা থেকে এরকম ঘাম ঝরছে, তাই বলে বা আমার সংস্পর্শে আসা এই ফলগুলো ইফতারের অযোগ্য হয়ে যাবে, আমি কল্পনাও করতে পারিনি। চুপ কর ভিখিরি, তোর সঙ্গে মুখ লাগানোটাই আমার কাল হয়েছে। আবার আমাকে বাজারে যেতে হবে, নতুন করে বাজার করতে হবে। এই বলে শাহজাহান বাবু সব ফলগুলো রাসেলের সামনে ছুঁড়ে ফেলে দিয়ে আবার বাজারে গেলেন। হে আল্লাহ, আমি কি এতটাই পাপী? আমার সংস্পর্শে আসা এই ফলগুলো ইফতারের অযোগ্য হয়ে গেল। না, এই ফল আমি কিছুতেই নষ্ট হতে দেব না। আমার ছেলে মেয়েরা এই ফল ইফতারে খাবে। তারপর রাসেল সেই ফলগুলোকে সব কুড়িয়ে নিয়ে গেল বাড়িতে। বিল্টু, আরে ও রীতা, তোরা গেলি কোথায়? এদিকে আয় শিগগির। কি হলো বাবা, আর তুমি এত দেরি কেন করলে? ইফতারের প্রায় সময় হয়ে এসেছে। এই নে দেখ, তোদের জন্য কত কি এনেছি। আব্বা, এত ফল এনেছো কেন? কে খাবে এত ফল? আর বেশি কথা না বলে ফলগুলো দিয়ে তাড়াতাড়ি ইফতার কর। তারপর রাসেলরা সবাই মিলে একসাথে সেই ফল দিয়ে ইফতার সারল। পরদিন সকালবেলা নরেন্দ্রবাবু এলেন রাসেলদের বাড়িতে। রাসেল, ওই রাসেল, শুনছিস? একবার আয় এদিকে। আরে, তোমার তো কালকে আসার কথা ছিল, আমার টাকাগুলো দেবে বলে আর দিলে না তো। গতকালের রাতে আমার মায়ের খুব শরীর খারাপ করায় হাসপাতালে ভর্তি করেছি। অনেকগুলো টাকা খরচা হয়ে গেছে, তাই এখন তোর টাকা আমি দিতে পারছি না। আমাকে ক্ষমা করো বাবা, আমি 10-12 দিন পরেই তোর টাকা ফেরত দিয়ে দেব। কিন্তু ঈদের আগে যে আমার টাকাটা খুব দরকার ছিল নরেন্দ্র বাবু। দয়া করে তুই একটু কোনো রকম ভাবে চালিয়ে নে ভাই আমার, আমি এখন চললাম রে। আরে আরে, আমার কথাটা তো শোনো। ওদিকে নরেন্দ্রবাবু চলে গেলেন। এখন কি হবে? জমিতেও তো কোনো কাজ নেই, তবে টাকা কিভাবে রোজগার হবে? রাসেল চিন্তায় মাথায় হাত দিয়ে বসে পড়ল। বাবা,
আমাদের ওই ঘরের যে রিক্সাটা আছে না, তুমি ওটা নিয়ে বেরিয়ে পড়ো। হ্যাঁ আব্বা, ওটা কি একটু সারাই করে নেবেন? তাহলে দেখবেন খুব সুন্দর ছুটছে। আচ্ছা বেশ, তবে তাই করি। তারপর রিক্সাটাকে ঠিক করে নিয়ে রাসেল বেরিয়ে পড়ল। অন্যদিকে শোন, এমনি রোজা রেখেছিস, বেশি এদিক ওদিক ঘোরার দরকার নেই। আচ্ছা আব্বা, ঠিক আছে। আর শোন, ওই যে বিল্টু আর রীতার সাথে একদম মেলামেশা করবি না। ওই গরিব ভিখিরিগুলোর গায়ে বাজে ঘামের গন্ধ, একদম যাবি না কোথাও ওদের সাথে, বলে দিলাম। আচ্ছা আব্বা, তুমি যা বলছো তাই হবে। কেউ গেলে আমায় রিক্সায় উঠে এসো, আমি পৌঁছে দেব। সারা বেলা গড়িয়ে গেল, কিন্তু রাসেলের রিক্সায় কেউ উঠল না। সারাদিন চলে গেল, ইফতারের সময়ও হয়ে এলো। বাড়ির জন্য কিছুই কিনতে পারলাম না। ছেলে মেয়েগুলো যে কি দিয়ে ইফতার সারবে জানি না। রাসেল দেখলো বাজারের সব লোক ইফতারের জন্য নানান রকম ফল ও তেলে ভাজা কিনছে, কিন্তু সে কিছুই কিনতে পারল না। আর একদিন পরে ঈদ। পরদিন সকালবেলা আব্বা, ও আব্বা, এবার ঈদে আমরা নতুন জামা কিনবো না? হ্যাঁ দেবো তো, ঈদ তো এখনো একদিন বাকি। সববার নতুন জামা কেনা হয়ে গেছে, শুধু আমাদেরই নতুন জামা হয়নি। তোরা চিন্তা করিস না, আমি ঠিক তোদেরকে নতুন জামা কিনে দেব। দেখ তোর জন্য কত জামা এনেছি, এই নে ধর। এসব আমার? হ্যাঁ রে বেটা। দাঁড়াও আব্বা, আমি এই জামাগুলো আমার বন্ধুকে দেখিয়ে আসি। শাহজাহান বাবুর একমাত্র ছেলে রিফাত তার জামাগুলো বন্ধুকে দেখিয়ে আনতে গেল। আব্বা, তুমি তো এখনো আমাদের নতুন জামা কিনে দিলে না। আজ তো ঈদ। দেখেছিস, কাজের চাপে আমার একটুও মনে নেই। আমি এখনই তোদের জন্য নতুন জামা কিনে আনতে যাচ্ছি। অন্যদিকে রাসেল মনে মনে বলতে থাকে, হাই আল্লাহ, আমি এখন কোথায় টাকা পাবো? আমার কাছে যে ওদেরকে ঈদের নতুন জামা কাপড় কিনে দেওয়ার মতো কিচ্ছু নেই। ছেলে মেয়ে দুটোর মুখে কি আমি একটু হাসি ফোটাতে পারবো না? তারপর রাসেল বাজারের দিকে গেল। একটি দোকানে গিয়ে সে জামা কাপড়ের দাম জিজ্ঞেস করছে। ঠিক এমন সময় সে পেছন ফিরে তাকিয়ে দেখলো শাহজাহান বাবু রাস্তা পার হচ্ছেন, আর একটি লরি ডান দিক থেকে খুব জোরে ছুটে আসছে তার দিকে। ঠিক তখনই রাসেল হাত থেকে জামা ফেলে দিয়ে দৌড়ে ছুটে গেল সেদিকে এবং শাহজাহান বাবুকে একটানে সরিয়ে নিয়ে এলেন রাস্তার ধারে। শাহজাহান বাবু, আপনি ঠিক আছেন তো? আমাকে ক্ষমা করবেন, আপনার প্রাণ রক্ষা করার জন্য আমি আবার আপনার সংস্পর্শে চলে এলাম। ওরে, তুই আজ আমায় প্রাণে বাঁচালি। আমি তোকে কি না কি বলে অপমান করেছিলাম। পারলে আমায় ক্ষমা করে দিস। আজ তোর জন্য আমার জীবন বাঁচলো। আজ এই ঈদের দিনে আল্লাহ আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমি ভুল, তুই ঠিক। আমাকে ক্ষমা করে দে। এরকম করে বলবেন না শাহজাহান বাবু। বল তোর কি চাই? আমার কোনো চাওয়া নেই। আজ থেকে আমরা ভাই ভাই, আমার কাছে কোনো দ্বিধা রাখিস না। বল বল তোর কি চাই? আমার কিছু চাই না, যদি কিছু দিতেই হয় তবে আমার ছেলে মেয়ে দুটোকে একটু জামা কিনে দিন। এবার ঈদে আমি ওদেরকে কিছুই দিতে পারিনি। বেশ, তবে তাই হোক। তারপর শাহজাহান বাবু ব্যাগ ভরে রাসেলকে জামা কাপড়, ফল, মাংস আরো অনেক কিছু বাজার করে দিলেন। আজকে আমরা সবাই একসঙ্গে মিলে ঈদ কাটাবো। সত্যি? হ্যাঁ সত্যি, আজ থেকে তুই আমার ভাই। এই বলে তারা দুজন দুজনকে জড়িয়ে ধরলো। এভাবেই মনের মধ্যে দ্বিধা না রেখে সকলে সকলের সঙ্গে খুব ভালোভাবে ঈদ পালন করলো। সকলকে জানাই ঈদ মোবারক।